বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন ধরেই আমার কমেন্ট বক্সে বিভিন্ন ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করছিলে যে দাদা দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর এবং মাইনরের সাজেশন দিতে। সেক্ষেত্রে তোমাদের আমি প্রথমেই জানিয়ে রাখবো একটা কথা, যে এখনই কিন্তু সাজেশন পড়লে চলবে না। তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো এবং দেখেছো গদে বাঁধা প্রশ্নের থেকে কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন এসেছে। তাই সেক্ষেত্রে বলা যেতেই পারে যে জাতীয় শিক্ষানীতির যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে যে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা হবে তাতেও কিন্তু একটু অন্য ধরনের প্রশ্ন বা অন্য ধাঁচের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে তোমাদের আমি বলবো সাজেশন এখন থেকেই না পড়ে গুরুত্ব অনুসারে তোমরা প্রশ্নগুলোকে পড়তে শুরু করো। ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকে আমরা বাংলা মেজর এবং মাইনর পেপারের কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা এককের বিভাজন করে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই আজকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের জন্য। দেখো, প্রথমে বলবো তোমরা খাতা পেন নিয়ে কিন্তু এই মূল টপিকগুলো একটু লিখে নেবে। প্রথমে বলছে পিডিএফ আকারে দেখো, বর্ধমান ইউনিভার্সিটি সিসিএফইউপি নিউ সিলেবাস 2020, সাবজেক্ট বেঙ্গলি। কোর্স হচ্ছে যেহেতু তোমাদের মেজর এবং মাইনর দুটো সিলেবাসই একই রকম রয়েছে তাই সেক্ষেত্রে দুটো কোর্স কোড হচ্ছে 1021 এবং 2021। এবার বুলেট মার্ক করে দেখো আমি লিখে রেখেছি ইম্পর্টেন্ট টপিকস টু রিড ইন সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি। বাংলা মেজর ছাত্রছাত্রীদের এবং বাংলা মাইনর ছাত্রছাত্রীদের কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো সাজেশন নয় গুরুত্বের ভিত্তিতে পড়তে হবে সেগুলো দেখে নাও। দেখো, তোমাদের টপিকটার নাম কি বলা হয়েছিল সিলেবাসে? তোমাদের টপিকের নাম দেওয়া হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এই টপিকের মধ্যে 4টে থেকে 5টা উপবিভাগ রয়েছে। প্রথম যে একক রয়েছে সেখানে বলা হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ। তোমাদের প্রথমে এখান থেকে পড়ে ফেলতে হবে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত ধারণা এবং সেটির রেখাচিত্র সহ আলোচনা পড়তে হবে। ইতিমধ্যেই আমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য দুটো দুর্দান্ত সহায়িকা বইয়ের রিভিউ কিন্তু আমি আমাদের চ্যানেলে করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আই বাটনে লিঙ্ক আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে আসতে পারো। পরবর্তী টপিক বলছে চর্যাপদ। চর্যাপদের সম্পূর্ণ পরিচয় কিন্তু তোমাদের পড়তে হবে। সেক্ষেত্রে তোমরা সাহিত্যের ইতিহাস বইও ফলো করতে পারো অথবা নোট বইও ফলো করতে পারো। এছাড়াও আমি যে টপিকগুলো বলছি একটু তোমরা যে প্রফেসরদের কাছে পড়ো তাদের কাছে একটু যাচাই করে নেবে যে তারা এই প্রশ্নগুলো লেখাচ্ছেন কিনা বা এই টপিকগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করে দিচ্ছেন কিনা। প্রথমে চর্যাপদ থেকে পড়তে হবে চর্যাপদের আবিষ্কার, পুঁথি পরিচয়, টিকা প্রসঙ্গ, প্রকাশ, সম্পাদনা, নামকরণ, রচনাকাল, পদ এবং পদকর্তা এবং তারই সঙ্গে সান্ধ্য ভাষা এগুলো। এরপর চর্যাপদ অংশ থেকে যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের জন্য তোমাদের প্রশ্ন তৈরি করতে হচ্ছে, প্রথমে বলছে চর্যাপদের সমাজচিত্র বা লোকায়ত জীবন। দ্বিতীয়তে বলছে চর্যাপদের সমকালীন সামাজিক এবং রাজনৈতিক পটভূমি। চর্যাপদের গুরুত্ব কোন কোন ক্ষেত্রে, ভাষাতাত্ত্বিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং কাব্যিক গুরুত্ব। এছাড়াও চর্যাপদের কাব্যমূল্য। এই সম্পূর্ণ অংশটা তোমাদের চর্যাপদ অংশ থেকে পড়তে হবে। পরবর্তীতে চলে যাবো তোমাদের দ্বিতীয় যে পার্ট রয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন খণ্ড থেকেও তোমাদের এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পরিচয় ও সম্পাদনা, প্রকাশ, পুঁথির পরিচয়, নামকরণ, রচনাকাল, কবি পরিচিতি, কাব্য কাহিনী বা বিষয়বস্তু জেনে ফেলতে হবে টেক্সট আকারে পড়ে। এরপর এই অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের আকারে তোমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য বা রচনা বৈশিষ্ট্য, যে কোনো একটি দিতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন নাট্যগীতি বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন নাট্যগীতি বলা হয়? 3 নম্বর দেখো পার্টে বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পৌরাণিক ও লৌকিক উপাদান এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব। তারই সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছে চণ্ডীদাস সমস্যা, সেই চণ্ডীদাস সমস্যা সম্পর্কে কিন্তু ধারণা নিতে হবে। এরপরে চলে আসবো অনুসারী সাহিত্য বা অনুবাদ সাহিত্য। এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। প্রথমে পড়তে হবে অনুসারী বা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। দ্বিতীয়তে পড়তে হবে কৃত্তিবাসী রামায়ণ, বিস্তারিতভাবে পড়তে হবে, যেখানে কৃত্তিবাসী রামায়ণে কটা খণ্ড, কোন কোন খণ্ডে কি বলা হয়েছে সেগুলো, এবং কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। তারপর পড়তে হবে কৃত্তিবাসী রামায়ণের বাঙালিয়ানার পরিচয়, কাশিরাম দাসের সংক্ষিপ্ত জীবন কাহিনী এবং কাব্য রচনাকাল তৎসহ কাশিরাম দাসের কবি প্রতিভা এবং ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুর কবি প্রতিভা সহ মালাধর বসুর ভাগবত অনুবাদ জনপ্রিয় না হওয়ার কারণ। এটাও কিন্তু খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মালাধর বসুর ভাগবতের অনুবাদ জনপ্রিয় হয়ে ওঠেনি কেন? চলে আসবো একক 2। এখানে তোমাদের যে টপিকগুলো পড়ছে তার মধ্যে প্রথম টপিকে পড়তে হবে চৈতন্য জীবন এবং জীবনী সাহিত্য, যেখানে আমি সিলেবাসে আলোচনা করেছি এই বিষয়গুলো। সেখান থেকে তোমাদের প্রশ্ন হিসেবে পড়তে হবে বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব এবং কবিদের মধ্যে তাদের যে চৈতন্য জীবনী কাব্যগ্রন্থ রচনা করেছেন যে সকল কবিরা তাদের কাব্য পরিচয় এবং কবিদের অবদান এবং কৃতিত্ব, এদের কথা পড়তে হবে। যেখানে তোমাদের বৃন্দাবন দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস এবং বলরাম দাস এই 4 জন কবির বা এই 4 জন পদকর্তাদের কবি প্রতিভা পড়তে হবে। নেক্সট রয়েছে দেখো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য, এখান থেকে 2 থেকে 3টে টপিকের প্রশ্ন তোমাদের কিন্তু তৈরি রাখতে হবে। প্রথমে বলছে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ এবং বিদ্যাপতি বা বৈষ্ণব পদাবলীতে যে সকল কবিরা রয়েছেন তাদের কবি প্রতিভা সঙ্গে পদাবলী সাহিত্যে তাদের অবদান পড়তে হবে। এরপর রয়েছে একক 3 মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য ধারা থেকে তো প্রথম যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপট, মঙ্গল কাব্যের সমাজচিত্র, মঙ্গল কাব্যের উৎপত্তি এবং বিবর্তন, প্রতিটি মঙ্গল কাব্যের কাহিনী ও কবিদের কৃতিত্ব, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন এবং অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল বলার কারণ আলোচনা করো। এই টপিকগুলো একক 3 থেকে পড়তে হবে। শেষ যে টপিক রয়েছে অর্থাৎ একক 4, সেখানে 2 থেকে 3টে টপিক আছে। আমি তার মধ্যে থেকে যেহেতু এই একক 4টা থেকে স্বাভাবিকভাবে বিগত বছরের প্রশ্নগুলি যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম। সেক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি রাখতে হবে প্রথমে হচ্ছে প্রণয়োপাখ্যান বা যেটাকে আমরা ইসলামী সাহিত্যও বলি, সেখানে দৌলত কাজী রচিত লোরচন্দ্রানী এবং সতী ময়নামতির কাহিনী এবং কবি কৃতিত্ব পড়ে রাখতে হবে। শাক্ত পদাবলীর ক্ষেত্রে পড়তে হবে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব। এরপরে রয়েছে লাস্ট যেটা রয়েছে বাউল গান, সেখান থেকে তোমাদের বাউল গানে লালন ফকিরের অবদানটা কিন্তু পড়তে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য লালন ফকিরের কৃতিত্ব। ঠিক আছে, এই ছিল তোমাদের 4টি একক বা 4টি উপবিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, যে তোমাদের এখান থেকে কোন কোন টপিকগুলো বিস্তারিতভাবে পড়তে হবে, বুঝতে হবে এবং বড় প্রশ্ন শর্ট প্রশ্ন তৈরি করতে হবে। লাস্টে গিয়েও বলবো সাজেশন নয়, গুরুত্বের ভিত্তিতে তোমাদের কিন্তু পড়তে হবে। এই যে তোমরা টপিকগুলো আজকে বুঝে নিলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রফেসরদের কাছ থেকে বা যে বাড়িতে টিচারদের কাছে পড়ো বা যে বইয়ের সাহায্য নিচ্ছ সেখান থেকে কিন্তু দেখে নেবে এই প্রশ্নগুলো তোমরা আছে কিনা, এবং এখন থেকেই কিন্তু সেমিস্টারের শুরু থেকেই এই প্রশ্নগুলো তৈরি রাখতে হবে। বোঝা গেল? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।